হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগে আমরা কি করেছিলাম? আগে আমরা ফার্নের যৌনক্রম অবধি শেষ করেছিলাম। তো আজকে আমরা দেখব সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, যেটা ইউনিট 2 চলছে আমাদের। তো সপুষ্পক উদ্ভিদের যৌনজনন নিয়ে আলোচনা করার আগে তার আগে আমাদের ফুল সম্পর্কে একটু জানতে হবে। যে আগে সপুষ্পক কথাটা একটু বলে নিই। সপুষ্পক উদ্ভিদ বলতে যেসব উদ্ভিদের ফুল সৃষ্টি, অর্থাৎ ফুলের মাধ্যমে তারা বংশ বিস্তার করে। তো সেই উদ্ভিদগুলোকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তো আগে ফুল সম্পর্কে একটু জেনে নিই। ফুল, একটি আদর্শ ফুলের কটা অংশ থাকে? 4টে অংশ বা 4টে স্তবক থাকে। কি কি একটু আগে দেখে নিই। এটাকে বলা হয় বৃতি। যে বৃতিটা কি? বৃতিটা হচ্ছে সমগ্র ফুলটাকে ধারণ করছে, অর্থাৎ পাপড়ি যেটাকে বলা হয়, দলমণ্ডল বা দলাংশ, এবং গর্ভকেশর চক্র, পুংকেশর চক্র এগুলোকে ধারণ করে আছে, সেটাকে বলা হয় বৃতি। এটা হচ্ছে ফুলের বৃন্ত। এটাকে কি হচ্ছে? পাপড়ি বা দলমণ্ডল বা দলাংশ। দল মানে হচ্ছে পাপড়ি, ফুলের পাপড়িকে দলাংশ বা দলমণ্ডল বলা হয়। এটাকে কি বলছে? এটাকে বলছে পুংকেশর চক্র। পুংকেশর চক্র। আর এটাকে বলছে গর্ভকেশর চক্র। পুংকেশর চক্র নামটা থেকে বোঝা যাচ্ছে এটা ফুলের পুংস্তবক, অর্থাৎ পুরুষ অংশ। এটা ফুলের পুংস্তবক অর্থাৎ পুরুষ অংশ, এটা হচ্ছে পুংকেশর চক্র। আর গর্ভকেশর চক্র হচ্ছে ফুলের স্ত্রীস্তবক। তো এবারে হচ্ছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রের কিছু পার্ট আছে, তিনটে করে পার্ট আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। তো পুংকেশর চক্রের এই মাথাটাকে বলা হচ্ছে কি? মাথাটাকে বলা হচ্ছে পরাগধানী। কেন পরাগধানী বলা হচ্ছে? পরাগধানী এই কারণে বলা হচ্ছে, এই পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগ স্থলী থাকে বা রেণুস্থলী থাকে। এই রেণুস্থলীর মধ্যে কি থাকে? অসংখ্য রেণু থাকে। রেণু হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের একটা একক, হচ্ছে রেণু। এটা যদি আমরা ক্রস সেকশন করি তাহলে কেমন দেখবো? দেখবো হচ্ছে এখানে এরকম গোল 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 অসংখ্য দেখবো, যেগুলো হচ্ছে পরাগ স্থলী বা রেণুস্থলী। এর মধ্যে অসংখ্য ছোট 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 কি থাকে? পরাগ রেণু থাকে। আর এটা হচ্ছে পুংদণ্ড। যেটা এই পরাগধানীটাকে ধারণ করে ফুলের বৃদ্ধির সাথে সংযুক্ত করেছে, সেটা হচ্ছে পুংদণ্ড। আর গর্ভকেশর চক্রে কি আছে? গর্ভকেশর চক্রে এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডটার বৈশিষ্ট্য কি? গর্ভমুণ্ড হচ্ছে একটা আঠালো পদার্থ। গর্ভমুণ্ডে আঠালো পদার্থ থাকে। কেন আঠালো পদার্থ থাকে? কারণ আমরা জানি ফুলের রেণু বাহিত হয়ে, যেটা পতঙ্গের মাধ্যমে হোক, বায়ুর মাধ্যমে, জলের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে বাহিত হয়ে কোথায় আসে? গর্ভমুণ্ডে এসে আবদ্ধ হয়। তার জন্য গর্ভমুণ্ডটা আঠালো প্রকৃতির হয় এবং রোঁয়া রোঁয়া যুক্ত থাকে, মানে লোমশ প্রকৃতির এবং আঠালো যুক্ত হয় গর্ভমুণ্ড। এটা কি? যে দণ্ডটা নেমেছে সেটা হচ্ছে গর্ভদণ্ড। আর নিচে এই অংশটা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। এই গর্ভাশয়ের মধ্যে কি থাকে? গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক। আর পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগধানীর মধ্যে থাকে রেণু। আর গর্ভাশয়ের মধ্যে থাকে হচ্ছে ডিম্বক। এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। ডিম্বকটা কি? ডিম্বকটা হচ্ছে স্ত্রী গ্যামেট। আর রেণুটা কি? রেণুটা হচ্ছে পুং রেণু, অর্থাৎ পুংগ্যামেট। এক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পুংগ্যামেট হচ্ছে রেণু, আর স্ত্রী গ্যামেট হচ্ছে ডিম্বক। তাহলে এই গেল ফুলের অংশ। ফুলের কটা অংশ থাকে? 4টে অংশ। বৃদ্ধি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এই 4টে অংশ থাকে। তো এবারে আমরা এরপরে আছে তোমাদের পরাগযোগ। তো পরাগযোগটা একটু ব্যতি রেখে আমরা আগে নিষেকটা একটু বুঝে নিই, তারপরে আমরা পরাগযোগে আসছি। তো নিষেকটা বুঝতে গেলে আহ আমি এগুলো একটু মুছে দিচ্ছি। নিষেধটা খুব ভালো করে বুঝবে তোমরা। আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো।
এই যে ফুলের পরাগধানী, পরাগধানীতে কি বললাম আমি, পরাগধানীতে থাকে রেণুস্থলী এবং তার মধ্যে থাকে রেণু। রেণুটা কি? রেণু হচ্ছে পুংগ্যামেট। রেণু হচ্ছে পুংগ্যামেট। এই রেণুটা কিসের মাধ্যমে বাহিত হচ্ছে? পতঙ্গের মাধ্যমে বাহিত হতে পারে, জলের মাধ্যমে, বায়ুর মাধ্যমে ইত্যাদির মাধ্যমে বাহিত হয়ে কোথায় আসছে? ইত্যাদির মাধ্যমে বাহিত হয়ে এই যে গর্ভমুণ্ড তার উপরে এসে আবদ্ধ হচ্ছে। তাহলে এখানটায় এসে রেণুটা আবদ্ধ, রেণুটা আবদ্ধ হলো। এর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। রেণুটার মধ্যে নিউক্লিয়াস আছে এবং এই রেণুটা এসে আবদ্ধ হলো কোথায়? গর্ভমুণ্ডে। কেন আবদ্ধ হলো? গর্ভমুণ্ড হচ্ছে আঠালো প্রকৃতি এবং এই আবদ্ধটা কি হতে হবে? যে একই প্রজাতির উদ্ভিদের রেণু সেই একই প্রজাতির উদ্ভিদের ফুলে গিয়ে পড়তে হবে, তবেই নিষেকটা সম্পন্ন হবে। অন্য কোনো ধরো আম গাছের রেণু যদি আম গাছেই পতিত হয়, যেমন আমের ভ্যারাইটি আছে হিমসাগর, গোলাপকাশি ইত্যাদি, তো ধরো হিমসাগর গাছের আমের রেণু সেই হিমসাগর গাছেরই অন্য একটা হিমসাগর গাছের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হলো, তবে সেক্ষেত্রে নিষেকটা হলো। এখন যদি একটা পেয়ারা গাছের রেণু আম গাছে এসে পতিত হয়, তাহলে সেক্ষেত্রে তার নিষেক হবে না, কারণ দুটো ভিন্ন গাছ। তো এক্ষেত্রে এই যে ধরো একটা রেণু একই প্রজাতির অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে বা সেই একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হলো। ধরো এখান থেকে এই রেণুটা এসে এইখানে গর্ভমুণ্ডে পতিত হলো, তো গর্ভমুণ্ডে আটকে গেল, আঠালো এবং রোঁয়াযুক্ত গর্ভমুণ্ডে আটকে গেল। তো এই রেণুটা কি করছে? রেণুটা গর্ভমুণ্ড থেকে তার গর্ভমুণ্ডের রস শোষণ করছে, যে এবং সেটা স্ফীত হচ্ছে। রেণুটা ছোট থেকে আকৃতিতে বড় হচ্ছে, স্ফীত হচ্ছে রস শোষণ করে, এবং এর সাথে সাথে কি হচ্ছে? এর নালিকা তৈরি করছে, অর্থাৎ রেণুর যে ভেতরে অন্তঃস্থ সে নালী তৈরি করছে এবং রেণু রন্ধ্র থাকে, রেণুর গায়ে একটা রেণু রন্ধ্র বা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে এ নালী তৈরি করে গর্ভমুণ্ডে থেকে বেরিয়ে গর্ভদণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথায় যাচ্ছে? গর্ভাশয়ের দিকে যাচ্ছে, নিচের দিকে নামছে নালী। কেন গর্ভাশয়ে যাচ্ছে? গর্ভাশয়ে যাচ্ছে এই কারণে তাকে নিষেক করতে হবে, অর্থাৎ ডিম্বাণুর সাথে মিলিত হতে হবে এবং কি গঠন করতে হবে? বীজ। সেই বীজের মধ্যে কি থাকছে? পরবর্তী বংশধর উদ্ভিদ থাকছে। তো না, এটা নিচে নামছে। এখন এই যে রেণুর কোষটা, সেটা কি হচ্ছে? এখন যখন নালীটা তৈরি হচ্ছে, অর্থাৎ রস সংগ্রহ করে স্ফীত হচ্ছে রেণুটা, তো রেণুটা যে অন্তঃস্থক সেটা রেণু রন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে এসে কি গঠন করছে? রেণু নালী গঠন করছে। এবং এই যে রেণু নিউক্লিয়াস, সেটা প্রথমে দুবার বিভাজিত হচ্ছে। এটা ধর রেণু নিউক্লিয়াস, রেণু নিউক্লিয়াস কি আমি কোষ বিভাজনের সময় পড়িয়েছি যে মাতৃকোষে রেণু মাতৃকোষ বিভাজিত কি গঠন করে? 2n থেকে বিভাজিত n হ্যাপ্লয়েড, অর্থাৎ হ্যাপ্লয়েড রেণু গঠন করে। রেণুর কি হয়? রেণুর ক্রোমোসোম সংখ্যা কত? সর্বদা হ্যাপ্লয়েড হয়। এই হ্যাপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট একটা রেণু বিভাজিত হয়ে দুটো অসম আকৃতির রেণু গঠন করে বা নিউক্লিয়াস গঠন করে, দুটো অসম আকৃতির নিউক্লিয়াস গঠন করে। এগুলো কিন্তু এক একটা নিউক্লিয়াস, কোষ নয়, এগুলো এক একটা নিউক্লিয়াস। এই রেণুটা এসে এখানে দুটো নিউক্লিয়াস গঠন করলো, একটা বড় একটা ছোট। এই দুটো নিউক্লিয়াস কি করছে? এই বড় নিউক্লিয়াসটাকে কি বলা হচ্ছে? নালিকা নিউক্লিয়াস বলা হচ্ছে, যে নালিকার অগ্রভাগে থাকছে এবং নালিকা গঠনকে ত্বরান্বিত করছে, নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস। আর ছোট নিউক্লিয়াসটা কি হচ্ছে? এই ছোট নিউক্লিয়াসটা আবার বিভাজিত হচ্ছে, ছোট নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস গঠন করছে। তো এইটা আবার বিভাজিত হচ্ছে, তো বিভাজিত হয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস গঠন করছে। ওই নিউক্লিয়াস দুটোকে কি বলা হচ্ছে? দুটো বলা হচ্ছে পুংগ্যামেট।
ওই ছোট নিউক্লিয়াস দুটোকে বলা হচ্ছে পুংগ্যামেট। এখন এই নিউক্লিয়াস দুটো কি করছে, এই পরাগ নালীটা রেণুমূল অর্থাৎ সরি, পরাগ নালীটা হচ্ছে এটা গর্ভাশয়, অর্থাৎ গর্ভাশয়ের মূলরন্ধ্র দিয়ে ভেতরে প্রবেশ করছে। এই মূল রন্ধ্রটা কি করে বুঝবো, কারণ মূল রন্ধ্রের দিকেই থাকছে হচ্ছে ডিম্বক এবং দুটো সহকারী কোষ থাকছে। এখন এই রেণুটা ডিম্বক মূলের মধ্য দিয়ে বা গর্ভমূলের মধ্য দিয়ে কোথায় ভেতরে প্রবেশ করে কোথায় আসছে, ডিম্বকের কাছে আসছে। তো এই নালিকা নিউক্লিয়াসটা পরবর্তীকালে অবলুপ্ত হয়ে যায় এবং এই দুটো নিউক্লিয়াস আসলো ভেতরে আসলো কি নিয়ে, রেণু নালিকা দিয়ে। রেণু নালিকা দিয়ে। এখন যখন পরাগ রেণুটা গর্ভমুণ্ডে পতিত হয়েছে, তো সেই সময় এই ডিম্বকের অর্থাৎ এই ডিম্বকের মধ্যে কি তৈরি হচ্ছে, ডিম্বকের মধ্যে যে ডিম্বকের মধ্যে গর্ভ মাতৃকোষ থেকে কি তৈরি হচ্ছে, 8টা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। 8টা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। কি কি নিউক্লিয়াস এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7টা। এখানে দেখো তোমরা এখানে 7টা নিউক্লিয়াস আছে, তো আমি কটা বললাম, 8টা নিউক্লিয়াস। তো 8টা নিউক্লিয়াস থেকে 7টা নিউক্লিয়াস কি করে হচ্ছে সেটা একটু দেখো। এই যে মূলের দিকে কি কি থাকছে, দুটো সহকারী কোষ এবং একটা বড় কোষ থাকছে, সেটা হচ্ছে ডিম্বাণু। এই গেল 3টে। আর নিচের দিকে থাকছে প্রতিপাদ কোষ সমষ্টি। তো এগুলোর সংখ্যা কত, এগুলোর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড, n সংখ্যক হ্যাপ্লয়েড। এগুলোর ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, কারণ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এই 8টা কোষ সমষ্টি তৈরি হয়েছে। এখন এই যে মাঝের যে নিউক্লিয়াসটা, এটাকে দেখো একটা স্পেশাল বিশেষ নাম দিয়েছে, যেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। তো এখানে হচ্ছে গল্পটা, এই নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2n। তোমরা খেয়াল করবে, কারণ আমি যে বলেছিলাম 8টা কোষ, তো এই 8টা কোষের মধ্যে এখানে 3টে, এখানে 3টে, এগুলো 6টা, আর বাকি থাকলো দুটো। এই দুটো কোষ কি করছে, একদম ডিম্বকের মাঝখানে এসে যুক্ত হয়ে গিয়ে একটা 2n সংখ্যক কোষ তৈরি করছে, সেটাকে বলছে নির্ণীত নিউক্লিয়াস। 2n ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি করছে, সেটাকে বলছে নির্ণীত নিউক্লিয়াস। তো এই নির্ণীত নিউক্লিয়াসটা কি হয়, এটা সস্যল উদ্ভিদের ক্ষেত্রে, সস্যল উদ্ভিদ কি, যেমন আম, ছোলা, ধান, তারপরে ডাব ইত্যাদি হলো সস্যল উদ্ভিদ। তো এই সস্যল উদ্ভিদের ক্ষেত্রে নির্ণীত নিউক্লিয়াসটা পরবর্তীকালে শস্য তৈরি করে। কিভাবে করে, তো এই যে প্রথমে আসলো এই যে পুং গ্যামেটটা তৈরি হয়েছিল, দুটো পুং গ্যামেট, তার মধ্যে একটা পুং গ্যামেট ডিম্বককে একটা পুংগামের ডিম্বাণুকে নিষিক্ত করলো, ডিম্বাণুর সাথে নিষেক ঘটলো, ওটা তৈরি করলো কি জাইগোট। পুংগামেট প্লাস ডিম্বাণু ইজ ইকুয়াল টু জাইগোট গঠন করলো। এখন জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত হলো, পুংগামেটের n প্লাস ডিম্বাণুর n ইজ ইকুয়াল টু জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হলো 2n। আর আরেকটা যে নিউক্লিয়াস, যেটা অসস্যল উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, অবলুপ্ত হয়ে যায়, কিন্তু সস্যল উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, পুংগ্যামেট প্লাস নির্ণীত নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু শস্য গঠন করে। যেমন ডাবের তরল শস্য থাকে, যেমন ডাবের জল, সেটা তরল শস্য। এছাড়া ধান, আম ইত্যাদিতে শস্য থাকে। তো এই পুংগ্যামেটের ক্ষেত্রে n সংখ্যক আর নির্ণীত নিউক্লিয়াসের 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়ে কি শস্যের ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 3n। এটা তোমরা একটু মাথায় রাখবে, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে শস্যের ক্রোমোজোম সংখ্যা কত, সেটা হচ্ছে 3n। এই গেল সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। তো সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া আমরা একটু যদি শব্দ ছকের মাধ্যমে দেখি, তাহলে কি হবে, প্রথমে পরাগধানী থেকে কি আসছে, রেণু, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, সেটা কোথায় যাচ্ছে, গর্ভমুণ্ডে পড়ছে। এখন গর্ভমুণ্ড থেকে পরাগনালীর মাধ্যমে
এই রেণুটা তিনটে নিউক্লিয়াস তৈরি করছে, একটা নালিকা নিউক্লিয়াস আর দুটো পুংগ্যামেট। এই পুংগ্যামেট পরাগনালীর মাধ্যমে কোথায় আসছে? ডিম্বকে। গর্ভাশয় আসছে অর্থাৎ ডিম্বাশয়ে আসছে। এখন ডিম্বাশয়ের ভেতরে কি হচ্ছে? ডিম্বাশয়ের ভেতরে 7টা কোষ থাকছে, যার মধ্যে নির্মিত নিউক্লিয়াস 2n আর বাকি সব হ্যাপ্লয়েড, এবং তার মধ্যে ডিম্বাণু। এই ডিম্বাণু প্লাস পুংগ্যামেট মিলিত হয়ে কি হচ্ছে? জাইগোট তৈরি হচ্ছে। আর কি হচ্ছে? আর এখানে হচ্ছে পুংগ্যামেট প্লাস নির্মিত নিউক্লিয়াস ইজুকাল টু শস্য তৈরি হচ্ছে। শস্যের কত? 3n, জাইগোট 2n। এই জাইগোটটা কি হচ্ছে? পরবর্তীকালে নতুন অপত্য উদ্ভিদ তৈরি করছে। এখন নিষেকের ফলে কি হচ্ছে? নিষেকের ফলে ডিম্বকটা কিসে পরিণত হচ্ছে? ডিম্বকটা পরিণত হচ্ছে বীজে, এবং এই বীজের মধ্যে কি থাকছে? এই নতুন অপত্য উদ্ভিদটা বীজের মধ্যেই থাকছে। আর এই শস্য যেটা তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে অপত্য উদ্ভিদের খাদ্য হিসেবে থাকছে, যেটা বীজ অঙ্কুরিত হয়ে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হচ্ছে, তার খাদ্য হিসেবে শস্যটা থাকছে। এই গেল নিষেক প্রক্রিয়া। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো এরপরে আসবো আমরা পরাগযোগে। তো আজকে এই অবধি, টাটা।